দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসাহাসি করেছিল এমন অভিযোগে ছুরিকাঘাতে হত্যা করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে। কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু হাসির কারণেই কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়, নাকি অন্য কোনো রহস্য আছে এই হত্যার নেপথ্যে? প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনাটি সারা বাংলাদেশের মানুষকে ক্রন্দন করিয়েছে। প্রত্যেকটি বিবেকবান মানুষ, ছাত্র ছাত্রী, কেউ এই মৃত্যুর পরে ভালো নেই। অবশেষে গ্রেপ্তার হলেন পারভেজকে হত্যা করায় সেই দুই নারী শিক্ষার্থীকে। তো বন্ধুরা, কোথায় থেকে এবং কিভাবে এই দুই নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করলেন পুলিশ, তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। পারভেজ শুধু দেখে হেসেছিলেন, তার কারণে কি সত্যি সত্যি এই দুই নারী শিক্ষার্থী তাকে হত্যা করে নেয়? এটা সত্য নাকি মিথ্যা? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন পারভেজ হত্যা নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনাটি সারা বাংলাদেশের মানুষকে ক্রন্দন করিয়েছে। প্রত্যেকটি বিবেকবান মানুষ, ছাত্র ছাত্রী, কেউ এই মৃত্যুর পরে ভালো নেই। সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন উঠছে, সামান্য কিছু অপরাধ, যেটাকে আপনি অপরাধ মনে করেন, সেই ধরনের কর্মকাণ্ড ঘটলেই কি একটি মানুষের জীবন শেষ হয়ে যাবে? মানে যদি কেউ আপনার দিকে একটু তাকায়, যদি কেউ আপনাকে একটু ইপটিজিং করার চেষ্টা করে, তার কি কোনো আইন বা বিচার বা বিচারিক প্রক্রিয়ায় তার কোনো সমাধান নেই? নাকি বন্ধুদেরকে ডেকে এনে সেখানে তাকে লাশ করে দিয়ে দেশ থেকে শেষ করে দিতে হবে, বিদায় করে দিতে হবে? মানুষের জীবন কি এতই সস্তা? মানুষ কি পৃথিবীতে বেঁচে থাকার ন্যূনতম অধিকার নেই? যেই অপরাধ কিংবা যেই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়, সেই একই অপরাধ, একই অভিযোগ আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে ছিল কিনা, আছে কিনা, আপনি কি একটা বার জীবনে ভেবে দেখেছেন? একজন শিক্ষার্থী যখন জীবন শেষ হয়ে যায়, বাবা মায়ের সম্পদ, পরিবার থেকে যখন বিদায় নিয়ে যায়, এই একই লোক যদি আপনার ভাই হতো, বোন হতো, তাহলে আপনার আজ কি পরিস্থিতি হতো? এত সস্তা হয়ে গিয়েছে আমাদের জীবনের মূল্য। আমি ভাবতেই পারি না যে পারভেজ কোন দল করে, কোন মত করে, কোন আদর্শ করে, সেটা আমার কাছে দেখার বিষয় নয়। একজন পারভেজ সামান্য একটি জায়গায় এসে তিনটি মেয়ের সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখে হাসাহাসি কিংবা কিঞ্চিত মন্তব্যের কারণে বন্ধুদেরকে ডেকে এনে জীবনটাকে শেষ করে দিতে হবে। তিনি কোনো ধর্ষণ করেননি, কারো উপরে আক্রমণ করেননি, কাউকে নির্যাতন করেননি, কারো উপরে অত্যাচার করেননি, সেই পারভেজকে জীবন থেকে বিতাড়িত করে দিতে হবে। আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে, আমরা আগে বলতাম যে নারীরা নিরাপদ নয়, এখন দেখছি সমাজের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, পুরুষ বা শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সে নারী পুরুষ, কেউই নিরাপদ নয়। নারীরা যেমন নারীর পদের জন্য বিভিন্ন সময় অভিযোগ তুলত, তাদেরকে এখন আজকের সর্বোচ্চ নিরাপদ দিতে গিয়ে এখন পুরুষরাও সেখানে জিম্মি হয়ে যাচ্ছে। যে কেউ যে কোনো জায়গায় অভিযোগ তুললেই আজকের বিশ্বস্ততার জায়গায় তদন্ত না করে আজকে তাদেরকেই ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, বিপদে ফেলা হচ্ছে। এই পারভেজ, তার অপরাধ কি? সে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে যে এটা একটা মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এবং সে কারণে তারা কিন্তু ওখানের দুজন শিক্ষার্থীকে পর্যন্ত সাময়িক বহিষ্কারও করেছে। তার মানে বিশ্ববিদ্যালয় তদন্ত করে বুঝতে সক্ষম হয়েছে যে এই পারভেজ একজন সেই জায়গায় ওই পরিমাণ অপরাধ করে নাই যাতে আপনাকে মেরে ফেলতে হবে। আর যত বড় অপরাধী হোক, কাউকে মেরে ফেলার অধিকার, খুন করার অধিকার, বন্ধুটাকে অত্যাচার করার অধিকার আপনার নেই। হয় আইনের কাছে প্রশ্ন তুলবেন, না হয় প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের কাছে আপনি তুলে দিবেন, কিন্তু আপনি তাকে হত্যা করার অধিকার কে দিয়েছে? আমি খুবই মর্মাহত হয়েছি তার এই বিষয়টা নিয়ে কথা বলতে যাওয়ার আগে। যতগুলো ভিডিও কিংবা তার নিউজ দেখেছি, কোনো জায়গায় আমি দেখতে পাইনি যে এটা কোনো বড় ধরনের এমন কি করে ফেলেছে যাকে পারভেজকে মেরে ফেলতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যেই দেখা গিয়েছে যে
তারা সেখানে 3 জন শিক্ষার্থী ছিল, ছাত্রী ছিল ওই একই বিশ্ববিদ্যালয়ের। তারা পারভেজ তাদেরকে দেখে হাসাহাসি করেছিল। তারা সেই দাবি করেছে, ওই শিক্ষার্থীরা তারা দাবি করেন যারা তিনি আমাদেরকে দেখে হাসাহাসি করেছেন এবং সেই কারণে বন্ধুদেরকে তারা ফোন দিয়েছেন। ওই ছাত্রীরা বন্ধুদেরকে ফোন দেওয়ার পরে বিশ্ববিদ্যালয় বিষয়টি মীমাংসাও করেছে, কিন্তু সেই মীমাংসার পরেও মাহাথি, মেহরাব ও আবুজার গিফারি হাজারিপাড়া এলাকায় কিছু ছেলেকে ডেকে এনে তারপরে এই পারভেজের উপরে আবার হামলা চালায় এবং পারভেজ তখন দৌড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে আসার সময় আঘাতপ্রাপ্ত হন এবং পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে পিঠে আঘাত করে সেই সন্ত্রাসীরা তখন সেখান থেকে পালিয়ে যান। আপনারা জানেন যে এখানে ইতিমধ্যেই বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তদন্তের স্বার্থে 2 জন শিক্ষার্থীকে তারা শোকজ করেছে এবং তারা ইতিমধ্যেই বহিষ্কার করেছে। তার নাম হচ্ছে একজন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী ও ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষ পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক সমবেদনা প্রকাশ করেছে। আমরা এটা নিয়ে দেখেছি পক্ষে বিপক্ষে মতামত চলছে। এটাকে আমি রাজনৈতিক হত্যাই শুধুমাত্র মনে করি না। কেউ মনে করতে পারেন এই পারভেজ ছাত্রদলের সাথে সম্পৃক্ত, তাকে অন্য আরেকটি বৈষম্য বিরোধী আন্দোলন বা নতুন যে এনসিপি তাদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি হত্যা করেছে। কেউ মনে করতে পারেন বন্ধুরা বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট করে সেখানে তাকে হত্যা করেছে। কেউ মনে করতে পারেন বখাটে ছেলেরা তাকে হত্যা করেছে, ছাত্রীরা তার উপরে এই ধরনের অদূরদর্শী পরিণাম ঘটিয়েছে, যেটা অত্যন্ত জঘন্যতম। আমি মনে করি এই যে নামেই আপনি বলেন না কেন, কোনো নামেই পারভেজ হত্যাকে আপনি চালিয়ে দিতে পারেন না। পারভেজ একজন সাধারণ শিক্ষার্থী। ধরে নিন তিনি কোনো একটি অপরাধ করেছে, ধরে নিন, আমি তর্কের খাতিরে বললাম, সেই অপরাধটা কি করেছে বলেন? তিনি কোনো মেয়ের গায়ে হাত তুললেন না, কাউকে ইফটিজিং করলেন না, কাউকে ধর্ষণ করলেন না। হ্যাঁ, তিনি কাউকে দেখে হাসাহাসি করেছেন। আমাদের যুব সমাজ আজকের কোন দিকে যাচ্ছে আপনারা তো নিশ্চয়ই ভালো করে জানেন। আবার বাবা মা তাদেরকে কন্ট্রোল করতে পারছে না, আপনি ভালো করে জানেন। শিক্ষা ব্যবস্থা কোথায় আওয়ামী লীগ চালিয়ে গিয়েছে আপনারা ভালো করে জানেন। তা আমাদের তো এই দেশটা সুফি সাধকে ভরপুর না। আর যারা এই সুফি সাধকগিরি দেখাচ্ছেন, আপনিও তো কেউ না কেউ আপনার আত্মীয় স্বজন এরকম ছোটখাটো অপরাধের সাথে সম্পৃক্ত। আরে ভাই, একজন দেখে হাসি দিলেই তাকে মৃত্যুর কোলে ঢুলে দিতে হবে, শেষ করে দিতে হবে। পারভেজের জীবনের কোনো মূল্য নেই। একটা মানুষের জীবন চলে গেলে আর কিচ্ছু ফেরত আসে না প্রিয় ভাইরা। আজকে সে কারণে আমি এই পারভেজের হত্যার সাথে সম্পৃক্ত, সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, তার দ্রুত গ্রেপ্তার করে তাকে শাস্তির আওতায় আনার আমি উদাত্ত আহ্বান জানাই। আমি পারভেজকে কোনো দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। পারভেজ একজন ছাত্র, পারভেজ আমাদের সন্তান, পারভেজ আমাদের ভাই, পারভেজ আমাদেরই পরিবারের কারো না কারো সদস্য। তাকে কেউ মেরে এভাবে পার পেয়ে যাবে সেটা আমি চাই না। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক কথা রেপিটুপিট চলছে এখন। কে কাকে হার জিত করাতে পারে। আমি এই হার জিতের পক্ষে নই। এ কারণেই আমাদের সুষ্ঠু কোনো বিচার হয় না। কোনো মানুষ কোনো জায়গায় সত্যিকার মৃত্যুবরণ করলেও, মানে তাকে অত্যাচার করে মেরে ফেলা হলেও, সেই বিচারটা আর সমাজে কেউ পায় না। এর কারণ তখন আমরা দলবাজ করি। একজন আমার দলের পক্ষে মিথ্যা হলেও আমরা অবস্থান গ্রহণ করি, আর একজন সত্য হলেও তিনি আমার বিরুদ্ধে, তাই তার বিরুদ্ধে কথা বলা শুরু করি। প্রিয় ভাইয়েরা, আমি পারভেজের পরিবারের সমবেদনা জানাই তাদের প্রতি। পাশাপাশি পারভেজের আত্মার মাগফিরাত কামনা করি, জান্নাতের সুউচ্চ মাকাম অবশ্যই কামনা করি। তাকে যেভাবে হত্যা করা হয়েছে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমাদের সমাজের এই ধরনের হত্যাকাণ্ড যদি কমাতে হয়, তাহলে আমাদেরকে বিবেককে জাগ্রত করতে হবে। যেই বন্ধুরা এই কাজটি করেছেন, ছুরিকাঘাত করে পালিয়ে গিয়েছেন, আপনার জীবনও শেষ হবে, এর জীবনও শেষ হয়ে গিয়েছে, লাভটা কি হলো? আপনাদেরকে সংযত হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, সুন্দর ব্যবহার জানতে হবে। যে কাউকে আমার মতের ভিন্ন হলেই তাকে ঘায়েল করতে হবে, এই আদর্শ থেকে বের হয়ে আসতে হবে। এবং সমাজের নারী পুরুষ প্রত্যেকেই, যারা অপরাধী কিংবা অপরাধী না, সকলের প্রতি সঠিক জাজমেন্ট করতে হবে। সে নারী হলেও তার পক্ষে আপনাকে থাকতে হবে, পুরুষ হলেও থাকতে হবে।
এমন না হয় নারী নির্যাতনের নাম দিয়ে পুরুষকে হত্যা করা, আবার পুরুষ নির্যাতনের নাম দিয়ে নারীর উপর অনধিকার চর্চা করা। আমি মনে করি এই পারভেজের হত্যাকাণ্ডটি সম্পূর্ণভাবে আমাদের দেশের জন্য একটি অশনি সংকেত, শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সংকেত। আসুন এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ আমাদের সেই তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি জনাব গণেশচন্দ্র সাহস রায় আমাদের মহান জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলে ধৃষ্টতা দেখানোয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন বার্তা দিয়েছে সাহসকে। একই সাথে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে জুলাই আন্দোলনের অগ্রসনিক যারা ছিল তারা সবাই ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, কঠিন হচ্ছে। ছাত্রদল সভাপতির দাবি, এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে শিবির নেতারা। এবং আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত সাহসচন্দ্র রায়কে সরাসরি ধরে জিজ্ঞেস করা, তুমি কোন সাহসে কথা বলেছো, কে তোমাকে সাহস দিয়েছে? ভারতের গ্রিন সিগন্যাল এটা বলেছে কিনা, ভারত লিখে দিয়েছে কিনা এই বক্তব্য, না কথার কথা বলেছে? ক্ষমা চেয়েছে আর হয়ে যাবে না, ক্ষমা চাওয়া সমাধান নয়। যে অপরাধ করেছে সাহস, আমাদের জুলাই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলা, এটার অর্থ কি জানেন? এই তথাকথিত আন্দোলন বলা মানে এটাকে উড়িয়ে দেয়, এটা কোনো বিপ্লব বা কিচ্ছু না, স্বাধীনতা কিচ্ছু না, এটা তথাকথিত আন্দোলন। এর অর্থ আবার কোনোদিন যদি সুযোগ আসে এই হাসনাত আবদুল্লাহ, শারজিস, আসিফ, নাহিদ এদের সবাইকে ফাঁসি দিতে হবে, কারণ এটা তথাকথিত আন্দোলন। সেখানে পুলিশ হত্যার মতো ঘটনা ঘটেছে, মেট্রো রেল পোড়ানো হয়েছে, এই বিটিভি ভবন পোড়ানো হয়েছে, অমুক তমুক সেতু ভবন। অতএব এই তথাকথিত আন্দোলনের মাস্টার মাইন্ড যারা ছিল এদেরকে ফাঁসি দাও, এটা করতে পারে। তথাকথিত আন্দোলন বলার তাৎপর্য এটা, সাদিক কায়েমদের ফাঁসি দাও, ফরহাদদের ফাঁসি দাও, তথাকথিত আন্দোলন বলার একটা দিক এটা। এত বড় ঘটনা ঘটাবেন, এত বড় কথা বলবেন, আর তিনি জাস্ট ফেসবুকে শরীফ বলে দিবেন হয়ে গেল না। এটা মানুষের জীবনের সাথে সম্পর্কিত, হাজার হাজার মানুষের রক্তের সাথে সম্পর্কিত, হাজার হাজার বিপ্লবীদের জীবনের নিরাপত্তার সাথে সম্পর্কিত। অতএব হ্যাঁ, আসলেই যদি সাহস মনে প্রাণে এটাকে তথাকথিত আন্দোলন মনে না করেন, বিপ্লব মনে করেন, এই আন্দোলনের প্রতি তার শ্রদ্ধাবোধ থাকে, তিনি কথাটা যদি ভুলে বলে থাকেন, তাহলে ক্ষমা চাওয়া হতে পারে। গ্রেপ্তার এড়ানো বা আইনি পদক্ষেপ, আমি বলবো যে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং সাহসের পদত্যাগ করা উচিত। আমি সে আহ্বান জানাই যে ছাত্রদল ঢাবি সভাপতিতে পদত্যাগ করুক। আর আইনি পদক্ষেপ, গ্রেপ্তার না করলেও অ্যাটলিস্ট একটা লিগ্যাল প্রসিডিউরের মাধ্যমে ক্ষমা চাওয়া, যাতে ভবিষ্যতে এই জুলাই আন্দোলনকে কেউ তথাকথিত আন্দোলন বলে উড়িয়ে দিয়ে সমন্বয়কদের বা আন্দোলনের নায়কদের ফাঁসি দেওয়ার সাহস বা হত্যা করার সাহস না পায়। এই জন্যে অ্যাটলিস্ট একটা লিগ্যাল প্রসিডিউরে সাহসের ক্ষমা চাওয়ার ব্যবস্থা করা উচিত। এটা আইনি পদক্ষেপ হতে পারে। যেমন তিনি লিখিতভাবে ক্ষমা চাইবেন কোর্টে, যে এরকম নানান আইন রয়েছে, আদালতের কাছে ক্ষমা চাইবেন যে এটা আমি একদম ভুলে বলেছি, এই ধরনের কথা বলা যাবে না, এরকম কোনো রিট করা যেতে পারে বা আদালতের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। নইলে এভাবে যদি জুলাই আন্দোলনকে, এরকম একটা মহান বিপ্লবকে, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধকে তথাকথিত বলার সুযোগ দেওয়া হয়, আর আমরা যদি তাকে জাস্ট ফেসবুকে সরি বলার পরেই তাকে ধন্যবাদ জানানো শুরু করি, এটা এই সমন্বয়কদের জীবনের নিরাপত্তা দিতে পারবে না। যারা জীবনের ঝুঁকি নিয়ে হাসিনার পতন ঘটিয়েছে তাদের জীবন দিতে হবে, কারণ এরা তথাকথিত আন্দোলন করেছে। এই তথাকথিত আন্দোলনকারীদের তো শিক্ষা দেওয়া উচিত। আওয়ামী লীগ তো এটাই চায়। আওয়ামী লীগের লোকজন কিন্তু সাহসকে ধন্যবাদ। কেউ কেউ বলছে যে এটা ভারতের লিখে দেওয়া বক্তব্য, অতএব এটা জাস্ট ফেসবুকে ক্ষমা চেয়েছে আর হয়ে গেল, এভাবে নেওয়ার কোনো কারণ নেই। তথাকথিত আন্দোলন বলার মাধ্যমে বার্তা যা দেওয়ার সেটা দেওয়া হয়ে গিয়েছে, ক্ষতি যা করা হয়েছে। এখন ফেসবুকে ক্ষমা চাইলে সেই ক্ষতি পূরণ হবে না। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড, অন্যতম একমাত্র নয়, সাদিক কায়েম শিবির নেতা, তিনি বলছেন, ফেসবুকে লিখেছেন, জুলাই এসেছিল বলেই আজ রাজু ভাস্কর্যের সামনে ভয় ডরহীন হুঙ্কার দেওয়া যায়। মানে ওই সাহস বা ছাত্রদলেরা রাজু ভাস্কর্যের সামনে দাঁড়াতে পারছে। আর জুলাই না আসলে, এই তথাকথিত আন্দোলন না আসলে এই সুযোগ তারা পেত না। তারা চাংখারপুল কিংবা ঢাকা মেডিকেলের আশেপাশে আসারও সাহস পেত না। আমরা জানি সহস্রাধিক শহীদ, 40,000 আহত,
গাজীর কুরবানি ঢাবি ছাত্রদল সভাপতি কর্তৃক তথাকথিত বলা সুস্পষ্ট ধৃষ্টতা অকৃতজ্ঞতা। এর মানে ধৃষ্টতা দেখিয়েছেন, অকৃতজ্ঞতামূলক কথা বলেছেন। এখন এই ছাত্রদল বিএনপির তো সাংগঠনিক অবদান নেই, সেটা আমরা আগেও বলেছি, ব্যক্তিগত অবদান অনেকের আছে। আবু সঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হানদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। শহীদি জমিনের উপর দাঁড়িয়ে এমন উদ্ধত বক্তব্য ছাত্র জনতা বরদাস্ত করবে না। এর মানে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে সাদিক কায়েমের কঠিন বার্তা। ছাত্রদল সভাপতি এই ছাত্রদল সভাপতির এই ধৃষ্টতা ছাত্র সমাজ বরদাস্ত করবে না। বরদাস্ত করবে না, তাহলে কি করা দরকার? চাপ প্রয়োগ করা দরকার যে গণেশচন্দ্র সাহস রায়কে ছাত্রদল সভাপতির পদ থেকে অপসারণ করতে হবে, নইলে তার নিজের পদত্যাগ করতে হবে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে, আদালতে যে ক্ষমা চাইতে হবে মিনিমাম। দর্শক, এছাড়া হাসনাত আব্দুল্লাহ কঠিন বার্তা দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য নিয়ে এরকম শিরোনাম করেছে গণমাধ্যম যুগান্তর সহ, যে জুলাই আন্দোলনকে তথাকথিত বলার সাহস ছাত্রদল কোথায় পেল। এর ব্যাখ্যায় কেউ লিখছেন যে এটা ভারতের প্রেসক্রিপশনে হয়ে থাকতে পারে এবং এই কথা বলার কারণে নাকি ছাত্রদল ঢাবি সভাপতি পরবর্তীতে ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটি হতে যাচ্ছে কোরবানির আগে খুব শীঘ্রই, সেখানে কেন্দ্রীয় সেক্রেটারি পদ পেতে পারেন, এরকম সম্ভাবনা নাকি তৈরি হচ্ছে। বিএনপি সামগ্রিকভাবে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতএব পদত্যাগ আইনি পদক্ষেপের কোনো বিকল্প নয়, নইলে আপনার আমার কল্লা থাকবে না, এই সমন্বয়কদের কল্লা থাকবে না। 5 আগস্ট হাসনাত আব্দুল লিখেছেন, 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যতা ও ন্যায় মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছে। এখন এই যে ভুল স্বীকার করাটাকে অনেকে গ্লোরিফাই করছেন, এটা শিশু সুলভ আচরণ। এখানে গ্লোরিফাই করার কিছু নেই, বরং কত বড় কথা বলেছে আপনি এটা নিয়ে আলোচনা করেন। তথাকথিত আন্দোলন বলে সরি বলবেন, এত সহজ নয়। আর এটা বিএনপি সামগ্রিক স্ট্যান্সের সাথে মিলে, অতএব এটাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই। ঢাবি ছাত্রদল সভাপতি এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি, মানে ক্ষমা চাওয়ার বিষয়, এটা হাসনাত আব্দুল্লাহ বলেছেন। এরপরে তিনি লিখেছেন, হাসনাত, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব হয়ে যাওয়ার এত মাস পরেও বিপ্লব নিয়ে না আছে কোনো ঘোষণা, না আছে কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা। যে যেখানে পারে যেভাবে ইচ্ছা এই দ্বিতীয় রিপাবলিকের উত্থানের পেছনে লক্ষ কোটি সাধারণ জনতার সংগ্রামকে অপমান করে যাচ্ছে কিংবা তাচ্ছিল্য করে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বক্তব্যের তাৎপর্য হচ্ছে এটা, যে একটা আইনি কাঠামোর মধ্যে আনা দরকার, কারণ এই জুলাই বিপ্লবকে খাটো করলে, অস্বীকার করলে তাকে আইনি পদক্ষেপের মধ্যে আনা যায়, যাতে হাসনাতের আহ্বান সেটা। তিনি জেসমিন বিপ্লব তিউনিসির এটা নিয়ে উদাহরণ দিয়েছেন। বলিভিয়ার 2006 সালে ডেমোক্রেটিক অ্যান্ড কালচারাল বিপ্লব, 2009 সালে সংবিধান লেখা ইত্যাদি। মানে বিভিন্ন দেশের বিপ্লব এটা সংবিধানে লেখা হয়, প্রেমবেল বা যেভাবে সংবিধানে থাকে। আর বাংলাদেশের এই জুলাই বিপ্লব এটা সংবিধানে প্রেমবেলে 71-এর পাশাপাশি থাকবে, বিএনপি তাতেও আপত্তি। এর মানে বিএনপি এই 24-কে ভুলে দিতে চায়। বিএনপি অফিসিয়ালি মনে করে 24 তথাকথিত আন্দোলন, সাহস করে জাস্ট এটা বলেছে, আর কিছু না। অতএব আমাদেরকে এত সহজভাবে বিষয়টা নিলে হবে না, উই হ্যাভ টু বি সিরিয়াস। অতএব আমি পরামর্শ দেব যে বিপ্লবীদের পক্ষ থেকে, কোনো শহীদ পরিবারের পক্ষ থেকে, অথবা যারা আহত হাসপাতালে আছেন তাদের কারো পক্ষ থেকে কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে, যে জুলাই বিপ্লবকে তথাকথিত বলেছে, এই বিষয়ে কোর্ট কিছু নির্দেশনা দিক, এগুলো বললে কি হবে, আর সাহসচন্দ্র রায়ের ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে, কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে মিনিমাম। আমি সেই পরামর্শ দিচ্ছি এবং পরামর্শ দিয়ে যাব। জাতীয় পার্টি চেয়ারম্যান জনাব জি.এম. কাদের গতকাল কিছু কথাবার্তা বলেছেন এবং আমি দেখছি যে সামাজিক মাধ্যমে সেই কথাবার্তার খুবই নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছে। সত্যি বলতে হবারই কথা। আমি তার বক্তব্যগুলো নিয়ে একটু অ্যানালাইজ করতে চাই এবং 2-3টা প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। তিনি এখন এভাবে কেন মাঠে নামলেন, রাজনীতির মাঠের কথা বলছি, এবং এই ধরনের রেটরিক তিনি কেন ব্যবহার করছেন? তার চাইতেও জরুরি প্রশ্ন, এটা কি তাদের রাজনীতিকে সাহায্য করবে? এই প্রশ্নটা করার সাথে সাথে নিজের মনেই পাল্টা প্রশ্ন আসলো, আপনাদেরও অনেকের মনে হয়তো এসছে, জাতীয় পার্টিকে আদৌ কোনো রাজনীতি আছে? এটাও একটা জরুরি প্রশ্ন আমার মনে হয় আলোচনার দাবি রাখে। যাই হোক, তিনি কি বলেছেন আমি একটা পড়ে ফেলি, তারপর তার বক্তব্য নিয়ে আলোচনা করতে চাই। হেডলাইন ইত্তেফাকের, দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। ভয়ঙ্কর বক্তব্য, ভয়ঙ্কর মন্তব্য। তার মানে আরেকটা ফ্যাসিবাদ আছে, অ্যাটলিস্ট তিনি সেটা স্বীকার করছেন। তিনি বলছেন দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে, নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে উনি অভিযোগ করছেন। তিনি বলেন পুলিশ কিছুটা বিএনপি
কিছুটা জামায়াতের কথা শুনে হাহুতাশ করছে। এমন বাস্তবতায় নির্বাচন দিলে সবাই পিটিয়ে পাটিয়ে নির্বাচন করবে, এমন নির্বাচন বৈধতা পাবে না। সকল সমস্যা সমাধানের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে, সরকার বৈধ করতে সঠিকভাবে নির্বাচন করতে হবে। তিনি বলেন, এই সময় তিনি রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে বলেও তিনি বলছেন। তিনি বলেন, মিডিয়া হাউস থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে নব্য ফ্যাসিবাদ দখল করেছে, চাঁদাবাজি করছে। তারপর তিনি বলছেন যে শেখ হাসিনাই কিছু করতে পারে নাই, আপনারা কি করবেন, আপনারা কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, যাদের নির্বাচন থেকে বাদ দেবেন তারা ঘরে বসে বসে আঙ্গুল চুষবে, দেশের স্থিতিশীলতা আসবে কেমন করে, ভালো নির্বাচন দিতে হবে, সবাইকে সাথে নিয়ে চলতে হবে, দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে জাতিকে চলতে হবে। তারপরে তিনি একটা জায়গায় বলছেন, যেন দেশের বর্তমান সরকার জাতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে, যেন দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে পারে, ফ্যাসিবাদ দিয়ে যারা শিক্ষা নিয়ে নব্য ফ্যাসিবাদ হয়েছেন আপনাদেরও পতন হবে, ইত্যাদি ইত্যাদি বলছেন। সেটার প্রতিবাদের কথা বলছেন। নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লাখ লাখ লোক প্রতিবাদ করবেন, বারবার এই সরকারকে নব্য ফ্যাসিবাদ বলছেন তিনি। তারপর জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, যারা শেখ হাসিনার সঙ্গে ছিল তাদেরকে লাঙ্গল প্রতীক দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরকম একটা ঘটনাও আছে। একটা নিউজ আমি দেখলাম, তাকে গ্রেফতারের দাবিতে জাপার একাংশের মানববন্ধনের রওশনপন্থী দুদকের সামনে গিয়ে তাকে গ্রেফতার করছেন এবং বিভিন্ন রকম পদপদবি এবং নমিনেশনের জন্য টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন। এর মধ্যে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, প্রচার প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, জনাব জিএম কাদেরের বক্তব্যগুলো নিয়ে একটু কথা বলা দরকার। খুবই খুবই মারাত্মক কিছু কথা বলেছেন। কেন বলছেন, একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে নেওয়া দরকার, যেটা একটু লেস ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, তিনি বলছেন দেশের অর্ধেক মানুষকে, উনি ক্রমাগত শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ দুটোকে মিলিয়ে দেশে 50% মানুষ তাদের সমর্থক, এই দাবি উনি আরও আগেও করেছেন। এর চেয়ে উদ্ভট দাবি আসলে আর কিছু হয় না। শেখ হাসিনা যদি 40%, 45% মানুষকে প্রতিনিধিত্ব করতো, শেখ হাসিনা নির্বাচনে চুরি করতো না, শেখ হাসিনা রাতের বেলা সিল মারতো না। এটা জনাব জিএম কাদেরের এইটুকু রাজনীতিক জ্ঞান নিশ্চয়ই আছে, কিন্তু উনি আসলে ওনাদের দাবি পোক্ত করার জন্য এই কথা বলছেন। আওয়ামী লীগের সাকুল্যে সমর্থন 20% আর এখন হবে না। আর জাতীয় পার্টি এক সময় 5%, 6% মানুষকে প্রতিনিধিত্ব করলেও জাতীয় পার্টি এখন আর কোনো মানুষকে, এটা টেনে টুনে 1-1.5% হয় কিনা আমার সিরিয়াস সন্দেহ আছে। কারণ যে বলছিলাম, জাতীয় পার্টিকে আদৌ কোনো রাজনীতি আছে, এই প্রশ্নটা আসলে আসে। জাতীয় পার্টি জাস্ট শেষ পর্যায়ে হয়ে দাঁড়িয়েছিল কিভাবে শেখ হাসিনার সাথে কোলাবোরেট করে, আলোচনা করে কিছু লোকজনকে এমপি বানানো যায়, সম্ভব হলে কয়েকজন মন্ত্রী বানানো যায়। ওদের কোনো রাজনীতি আমি দেখি না। একটা পর্যায়ে রংপুর, তাদের যে মূল ঘাঁটি, সেখানেও তাদের অবস্থা খুবই খারাপ ছিল। বেশ কিছু নির্বাচনে আমার মনে পড়ে, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই ধরনের নির্বাচনে ইসলামী আন্দোলনের কাছে তারা পরাজিত হয়েছে বা তারা ইসলামী আন্দোলনের পেছনে ছিল। এরকম পরিস্থিতিও আসলে আছে জাতীয় পার্টি। সুতরাং জাতীয় পার্টি 1-2% আর আওয়ামী লীগ মিলে এখন দেশে 20% মানুষকেও প্রতিনিধিত্ব করে না। তবে হ্যাঁ, এই আলাপ কেউ করতে পারেন যে এই মানুষদেরকে নিয়ে কি করা হবে, ইটস এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার এই ক্লেমটা একেবারেই ভুল, আপাদমস্তক ভুল। আই রিপিট, 40%, 45% মানুষের সমর্থন থাকলে শেখ হাসিনা এই রকমভাবে ক্ষমতায় থাকতে যেতেন না। ফর শিওর, ফেয়ার নির্বাচন দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারতেন। সুতরাং এই দাবিটা নিয়ে আর কিছু না। কিন্তু উনি এখন যে কাজটা করার চেষ্টা করছেন, ইটস এ ভেরি রিস্কি গেম। আমি মনে করি এই সরকারের সমালোচনা আছে, এই সরকারের ব্যর্থতা আছে, এই সরকারের কারো মুখ থেকে আমি মাঝে মাঝে বলে যে শেখ হাসিনার মতো বক্তব্য বেরোয়। কিন্তু এই সরকারকে নব্য ফ্যাসিবাদ বলা, এটা মারাত্মক একটা এক্সট্রিমিস্ট কথা, মারাত্মক এক্সট্রিমিস্ট কথা। এবং বিশেষ করে সেটা যখন জনাব জিএম কাদেরের মতো মানুষের মুখ দিয়ে আসে। কেন বলছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জাতীয় পার্টি শেখ হাসিনার কোলাবোরেটর হিসেবে কাজ করেছে। অনিচ্ছায় হোক এই কারণে বলছি, অন্তত 14 সালে জনাব এরশাদ সুজাতা সিংয়ের সাথে বৈঠকের পর এই জাতির সামনে তা ফাঁস করে দিয়ে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন এবং তিনি ওই নির্বাচনের পক্ষে কোনোভাবেই ছিলেন না। এবং সেই 14 সালের নির্বাচনে জনাব জিএম কাদেরও এমপি হননি, এটাও তাদের একটা স্ট্যান্স। কিন্তু তখন রওশনপন্থীরা, রওশন এরশাদের নেতৃত্বে
নির্বাচনে গিয়ে সেই নির্বাচনটাকে কিছুটা হলেও বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। 24 সালের কথা যদি আমরা বলি, এবং 18 সালে যে রাতে সিল মারা, তাদের এমপিরাও রাতে সিল মারার এমপি হয়েছেন, রাতে সিল মেরেই তারা এমপি হয়েছেন ফর শিওর। সুতরাং শেখ হাসিনার এই নোংরা চুরি, এই দেশ ধ্বংসের সাথে জাতীয় পার্টি ইজ ভেরি মাচ কানেক্টেড। তারপরে যদি আমরা আসি 24 সালের কথা, জনাব জি এম কাদের একাধিক ইন্টারভিউতে দাবি করেছেন তার উপরে চাপ তৈরি করে তাকে নির্বাচনে নিয়ে যাওয়া হয়েছিল। তবে হ্যাঁ, 24 সালের নির্বাচনে তিনি না চাইলেও আসলে জাতীয় পার্টি যেত বলে আমি মোটামুটি নিশ্চিত, কারণ জাতীয় পার্টির খুবই উচ্চ পর্যায়ের অনেক নেতার সাথে টকশো করতাম। সেখানে তাদের কাছে অনেকেই আমার কাছে খুব স্পষ্টভাবেই বলেছেন, জনাব জি এম কাদের যদি নাও চান রওশন এরশাদের নেতৃত্বে 14 সালের মতো নির্বাচনে চলে যাবে। আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, সেই নির্বাচনের আগে রওশন এরশাদ ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। আমি এভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু প্রায় মৃত একজন মানুষকে ডেকে আনা হয়েছিল এবং শেখ হাসিনার সাথে তার বৈঠক নিয়ে অনেকে অনেক রকম ট্রোলও করেছেন, যেটা ঠিক হয়নি, কিন্তু তারপরও তার শারীরিক অবস্থা এমন ছিল, কিন্তু ইনি এসে হাজির হয়েছেন। এই নারী, আমরা রওশন এরশাদকেও আসলে এই দেশের ইতিহাসে লিখে রাখতে হবে। এই দেশের জাতীয় পার্টির মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা হচ্ছে রওশন এরশাদ। এখন ইনফ্যাক্ট আবারও এটা একটু মেলাবো যে রওশনপন্থীরা জি এম কাদেরকে মাইনাস করার জন্য মাঠে নামছেন। কত বড় সাহস তাদের! রওশনপন্থীরা এখন প্ল্যাকার্ড নিয়ে মাঠে নামছেন, যেহেতু তারা এখন মূল জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলছেন। তারা মনে করছেন আমরা সব ভুলে যাব, দুদকের সামনে গিয়ে আওয়াজ করছেন। আমি জানি না সরকারের কোনো সায় আছে কিনা, যদি থেকে থাকে এটা একেবারেই অনুচিত হবে। রওশন এরশাদ 24-এ তার নেতৃত্বে নির্বাচনে যায়নি, কিন্তু রওশন এরশাদ আসলে কী করেছেন এটা আমরা খুব ভালো মতো জানি। যাই হোক, দিনের শেষে জাতীয় পার্টি তো 24-এও নির্বাচনে গেল এবং শেখ হাসিনার তথাকথিত আমিডামির নির্বাচনে তাদের বেশ কিছু মানুষজন এমপি টেমপি হয়েছিলেন। সুতরাং এই দায় তাদের নিতে হবে, কিছু করার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে জনাব জি এম কাদের, হ্যাঁ, স্টুডেন্ট মুভমেন্টের সময় একটা পর্যায়ে এসে তিনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু তাতে এতদিনের যে হিস্ট্রি এটা হালকা হয়ে যায় না। সুতরাং তার জায়গা থেকেই সরকারকে ফ্যাসিবাদী বলা সিরিয়াসলি ঝুঁকিপূর্ণ ব্যাপার। বিশেষ করে তাদের তো কতগুলো ব্র্যান্ডিং আছে। শুরুতে যে প্রশ্নটা করছিলাম, কেন তারা মাঠে নামলেন, কেন তারা মাঠে নামছেন, আমি দুটো কারণ আছে বলে মনে করি। এক হলো একটা পার্টি কিছু পলিটিক্যাল আলোচনায়, অন্তত মাঠে না থাকতে পারলেও মিডিয়ার কিছু আলোচনায় যদি না থাকে, সেই পলিটিক্যাল পার্টি আর বেঁচে থাকে না। সো তিনি কিছু আওয়াজ দিলেন যাতে বেঁচে থাকতে পারে পার্টির এক্সিস্টেন্স মানুষ দেখে। নট অনলি দ্যাট, খুবই সম্ভাবনা আছে তিনি ভারতের পরামর্শে এই কাজ করেছেন। জাতীয় পার্টির সাথে ঐতিহাসিকভাবে ভারতের খুব ভালো সম্পর্ক আছে এবং গত নির্বাচনের আগে, 24 সালের নির্বাচনের আগে জনাব জি এম কাদের ভারতে গিয়েছিলেন, সেখানে একান্ত বৈঠক হয়েছে অনেকের সাথে, এবং দেশে ফিরে তিনি কিছু বলেননি, লিস্ট ব্রিফিংও করেননি। একজন রাজনৈতিক নেতা গোপন বলে এড়িয়ে যেতে পারেন না, বেসিক কিছু, সব কথা বলবেন না, কিন্তু বেসিক কিছু ব্রিফিং তাদের করতে হবে, করতে হতো। তো আমার কাছে মনে হয় যে সেটা একটা কারণ, এই সরকারের বিরুদ্ধে ভারত যথেষ্ট টাফ। সুতরাং জাতীয় পার্টি এই বক্তব্যগুলো আনলে সেদিকে কিছুটা সুবিধা হতে পারে, সেটা একটা সম্ভাবনা আছে। একই সাথে বিএনপি যেহেতু এখন নির্বাচন চাইছে, বিএনপির সাথে বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যতে বিএনপি প্রায় একচ্ছত্রভাবে মাঠে থাকবে, ক্ষমতায় থাকবে, এই সম্ভাবনা তৈরি হয়েছে লম্বা সময়ের জন্য। আমি বলছি না এটা চিরকালীন ব্যাপার, কোনো রাজনৈতিক দল কোনো চিরকালীন বিষয় না। সো সেই সময়ে বিএনপির কাছাকাছি যাওয়ার জন্য এই ধরনের বক্তব্য কাজে আসতে পারে বলে জনাব জি এম কাদের সম্ভবত মনে করছেন যে এই সরকারের উপর যদি চাপ তৈরি করা হয়, নির্বাচনের কথা বলা হয়, তাহলে সেই সুবিধাটা তারা পেতে পারেন। ফাইনালি আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কিনা, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে যাওয়ার আলাপই আছে, জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার আলাপ এখন আসলে হয়নি, কেউ কেউ তুলছেন। ইভেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা হয়েছিল 5 অগস্টের কিছুদিন পরই, যেটার বিরুদ্ধে আমি বেশ শক্তভাবে কথা বলেছি। এটা জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ হোক, কারো অফিসে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পক্ষে আমি নই। যাই হোক, যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করতে না পারে এবং জাতীয় পার্টি যদি পার্টিসিপেট করতে পারে, আমি জানি না, তার হয়তো ধারণা আওয়ামী লীগের ভোট লাঙ্গলে যেতে পারে এবং 20%-এর আশেপাশে ভোট যদি আওয়ামী লীগ নির্বাচন না করে, তাদেরকে যদি নিষিদ্ধ করে দেয়াই হয়, যদি লাঙ্গলে যায়, জাতীয় পার্টি হিসাবে ভীষণভাবে দাঁড়িয়ে যেতে পারে, কারণ বেশ কিছু আসনে তারা জিততে পারে। এসব ক্যালকুলেশন থেকে থাকতে পারে, আমি আসলে জানি না, কিন্তু এই ক্যালকুলেশনগুলোর সরিয়ে রেখেও বলি, জাতীয় পার্টি রাজনীতি করতে শুরু করতে হবে। তারা রাজনীতি করেননি, বহু বছর রাজনীতি করেননি। শুধু ক্ষমতার অংশীদার হওয়া মানে যদি রাজনীতি হতো তাহলে তো কথাই ছিল, তাহলে তো শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন, তিনি বিরাট রাজনীতি করেছেন। নো ওয়ে,
যেন তেন করে ক্ষমতার অংশ হওয়া মানে রাজনীতি শেষ হওয়া। জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল না, এটা একটা জাস্ট একটা ক্ল্যানের মতো বা একটা গ্রুপের মতো যাদের কাজ হচ্ছে ধান্দাবাজিতে জড়িয়ে পড়া। এই ধান্দাবাজিতে এটা জিএম কাদের যদি ইলেকশনে যায় তার সাথে যাব, জিএম কাদের যদি না যায় রওশন গেলে তার সাথে যাব, বা আর কারোর সাথে, জাস্ট আমাকে এমপি মন্ত্রী হতে হবে। সো জাতীয় পার্টি যদি রাজনৈতিক দল হিসাবে মাঠে আসতে চায় তাদেরকে রাজনীতি শুরু করতে হবে এবং এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে নব্য ফ্যাসিবাদ বলা, এই সরকারকে শেখ হাসিনার চলে যাওয়ার পর ফ্যাসিবাদী ব্যবস্থা চলে গেছে এবং এটার জন্য রক্ত দিতে হবে, এই ধরনের রেটরিক, মাঠে বলা বক্তব্য, কর্মীদের সামনে বক্তব্য সবসময় সঠিক না, কিন্তু রেটরিকের একটা সীমা থাকা দরকার আছে বলে আমি মনে করি। এই ধরনের রেটরিক তাদের রাজনৈতিক দল হিসাবে মাঠে আসতে কোনোভাবেই সাহায্য করবেন না। তারা এখনও ভুল পথে আছেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও দেখলেন পারভেজ হত্যা নিয়ে, যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছেন, বিশেষ করে ডক্টর ফয়জুল হকের ভিডিওটি, এই ভিডিওটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।